আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় থেকে কর্মী নির্বাচন কিভাবে করা হয়, কর্মী নির্বাচন পদ্ধতি আজকে একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো কর্মী নির্বাচন কর্মী সংগ্রহ প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায়, অর্থাৎ কর্মী নিয়োগের পূর্ববর্তী পর্যায়। অর্থাৎ কর্মী সংগ্রহ প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায়, কর্মী নিয়োগের পূর্ববর্তী পদক্ষেপটাই হচ্ছে আমাদের কর্মী নির্বাচন। কর্মী নির্বাচন হচ্ছে প্রতিষ্ঠান পর্যন্ত সংগৃহীত কর্মীদেরকে বিভিন্ন প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের জন্য যে নিয়োগ দেওয়া হয়, সিলেকশন করা হয়, সেটাকে আমরা বলতেছি কর্মী নির্বাচন। এই কর্মী নির্বাচন আমরা জানি দুই ধরনের হতে পারে, দুইটা উপায় থেকে হতে পারে, দুইটা সোর্স থেকে হতে পারে। একটা অভ্যন্তরীণ উৎস, একটা হচ্ছিল বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎস হচ্ছিল প্রতিষ্ঠানের ভিতরে কর্মরত আছে যোগ্য কর্মীরা, অনেক দিন ধরে একই পদে আছে, সেইখান থেকে তাদেরকে প্রমোশন দিয়ে উপরের পদগুলো পূরণ করা, এটা একটা অভ্যন্তরীণ উৎস। আর একটা আছে বাহ্যিক উৎস, যেটা আমরা আগেও দেখছি যে বিভিন্ন সার্কুলার, বিভিন্ন মাধ্যমে সার্কুলার দিয়ে পরিচিত জনদের মধ্যে থেকে শ্রমিক ইউনিয়নের সুপারিশ ক্রমে ইন্টারনাল এক্সটার্নাল নোটিশ দিয়ে আমরা বিভিন্নভাবে কর্মী সংগ্রহ করতে পারি। বাহ্যিক উৎস থেকে আগত নিয়োগ প্রত্যাশীদের মধ্যে থেকে সর্বোত্তম যোগ্যতা সম্পন্ন কর্মী প্রতিষ্ঠানের জন্য বাছাই করাকে আমরা বলতেছি কর্মী নির্বাচন। অর্থাৎ যে সমস্ত কর্মীরা এখানে আসছেন তাদের মধ্যে থেকে সবচাইতে ভালো, অনেকগুলোই ভালো আসবে, তার ভিতর যে সবচাইতে ভালো তাকে নেব। তারপরে এভাবে আমরা এটাকে বলতেছি আমরা কর্মী নির্বাচন। ইন্ডিয়ান ম্যানেজমেন্ট স্কলার সিবি গুপ্তা বলতেছেন, স্টাফ সিলেকশন ইনভলভস স্ক্রিনিং or evaluation of applicants to identify those who are best suited to perform the jobs which have fallen vacant in an organization. অর্থাৎ প্রতিষ্ঠানে শূন্য পদ পূরণে প্রার্থীদের মধ্যে থেকে উপযুক্ত কর্মী বাছাই কার্যক্রমের সাথে কর্মী নির্বাচন জড়িত। অর্থাৎ যার বাংলা করলে অর্থ দাঁড়ায়, আমরা বাংলা যদি বললাম, এখন যদি সহজ মাঠে বাংলা যদি বলি, যে প্রতিষ্ঠানে আগত কর্মীদের মধ্যে থেকে সর্বোত্তম কর্মীকে বাছাই করাকে আমরা বলতেছি কর্মী নির্বাচন। এক কথা বলতে পারি, দি প্রসেস হুইচ স্টার্ট ফ্রম রিসিভিং দ্য applications and end by the final selection in an organization of the staff. এটা একবারে বলা যেতে পারে। আমরা একটা জিনিস খুব ভালো করে জানি যে আমাদের এখানে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, ছোট প্রতিষ্ঠান আছে, বড় প্রতিষ্ঠান আছে। প্রতিষ্ঠান ভেদে কর্মী নির্বাচন প্রক্রিয়া ভিন্ন হতে পারে। কোনো প্রতিষ্ঠান খুব শর্ট মেথডে কর্মী সংগ্রহ করে, শর্ট নোটিশে। কোনো প্রতিষ্ঠান, বিশেষ করে যে সমস্ত বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠান আছে, এই সমস্ত ক্ষেত্রে, কিংবা সরকারি চাকরির যে সমস্ত জায়গায় নিয়োগ দেওয়া হয়, এই সমস্ত ক্ষেত্রে নিচের পদ্ধতি অনুসরণ করে। আমরা সেই পদ্ধতিগুলো, মোটামুটি যে পদ্ধতি অনুসরণ করে, আমরা সেই পদ্ধতিগুলো আলোচনা করার চেষ্টা করতেছি। পদক্ষেপগুলো: 1 নম্বর, আবেদনপত্র গ্রহণ এবং বাছাই। আমরা বলতেছি রিসিভিং, অ্যাপ্লিকেশন অ্যান্ড সর্টিং। একটু খেয়াল করো, বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র ভালো মতো যাচাই বাছাই করতে হয় এই লেভেলে। আমরা যখন আবেদনপত্র, কোনো প্রার্থী যখন তাদের চাকরির জন্য দরখাস্ত করে, সেই দরখাস্তগুলো সমস্ত এক জায়গায় নেওয়া হয়। একটা নির্দিষ্ট সময়ের ভিতরে তারা দরখাস্ত পাঠায়। সেই দরখাস্তগুলো নিয়ে প্রতিষ্ঠানের নিজস্ব লোক দ্বারা ভালো মতো আবেদনপত্রগুলো যাচাই বাছাই করা হয়। এক্ষেত্রে যাচাই বাছাইয়ের ক্ষেত্রে দেখা হয় তাদের যথাযথ শিক্ষাগত যোগ্যতা আছে কিনা, তাদের অভিজ্ঞতা আছে কিনা,
প্রয়োজনীয় সনদের ফটোকপি আছে কিনা, ক্ষেত্র বিশেষে পে অর্ডার, ব্যাংক ড্রাফট আছে কিনা, ঠিকমতো এই সমস্ত যাচাই বাছাই করা হয়। যে সমস্ত আবেদনপত্র ত্রুটিপূর্ণ সেইগুলো বাতিল করা হয় এবং ত্রুটিহীন আবেদনপত্রগুলো রেখে দেওয়া হয়। 2 নম্বর পদক্ষেপ হচ্ছে নিযুক্ত পরীক্ষার জন্য আমন্ত্রণপত্র। এখন আমরা যে সমস্ত কর্মীদেরকে বাছাই করলাম, এই সমস্ত কর্মীদেরকে আমরা তাদের মেধা যাচাইয়ের জন্য, তাদেরকে মূল্যায়ন করার জন্য আমরা হলো আমন্ত্রণপত্র বা ইন্টারভিউ বা ইনভাইটেশন কার্ড আমরা তাদের নাম ইস্যু করব। তাদের যে ঠিকানা আছে সেই ঠিকানায় আমরা পাঠাই দিব, বাই পোস্টে পাঠাই দেব। প্রয়োজনে আমরা এখানে ইমেইলও ব্যবহার করতে পারি। আমরা যদি প্রতিষ্ঠানের শুরুতে দরখাস্তের মধ্যে যদি বলা থাকে যে ইমেইল দ্বারা যোগাযোগ করা হবে, সেক্ষেত্রে আমরা ইমেইলে পাঠাবো। আবার যদি বলা হয় যে বাই পোস্টে যোগাযোগ করব, সেক্ষেত্রে আমরা বাই পোস্টে পাঠাই দিব। আবার এই আমন্ত্রণপত্র পাঠাবো এবং সেইখানে পরীক্ষা পরবর্তীতে আমরা কোথায় নিব, আমাদের পরীক্ষার স্থান, সেটা কি সকাল নাকি দুপুর না বিকাল, পরীক্ষা কয় ঘন্টা হবে, এই সমস্ত কিছু উল্লেখ করে আমরা তাদের কাছে আমন্ত্রণপত্র পাঠাই দেব। এবং এই আমন্ত্রণপত্র পাঠানো যদি গোটা দেশে আমাদের আবেদনকারীরা সরাই সিটায় থাকে, চাকরি প্রার্থীরা সরাই সিটায় থাকে, তাহলে আমরা প্রয়োজনে যে কোনো মাধ্যমে প্রিন্ট মিডিয়াতে অথবা ইলেকট্রনিক মিডিয়াতে আমরা পরীক্ষার সময়গুলো জানাই দেব, পেপারের মাধ্যমে জানাই দেব। 3 নম্বর আসছে আমাদের নিযুক্ত পরীক্ষা গ্রহণ, কন্ডাক্টিং দ্য টেস্ট। বৃহদায়তন পরীক্ষাগুলোর ক্ষেত্রে, বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে অনেক আবেদনপত্র পাওয়া যায়। এই জন্য এখানে একাধিক পদ্ধতিতে ধাপে ধাপে লিখিত পরীক্ষা, যেমন আমরা বলতেছি বহু নির্বাচনী পরীক্ষা, প্রথমে প্রিলিমিনারি টেস্ট বা বহু নির্বাচনী পরীক্ষা নেওয়া হয়। সেইখান থেকে বেশ কিছু সংখ্যক অযোগ্য বা যারা নট আপ টু মার্কস তাদেরকে ছাঁটাই করা হয়। পরবর্তীতে তাদের লিখিত পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষার মধ্যে থেকে এখানে যারা লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করে তাদেরকে রাখা হয় নেক্সট ধাপের জন্য, বাদবাকিগুলো থেকে ছাঁটাই করা হয়। অর্থাৎ এই নিযুক্ত পরীক্ষার ভিতরেই হয়তো একটা প্রিলিমিনারি টেস্ট, একটা হচ্ছিল লিখিত টেস্ট বা রিটেন টেস্ট, দুজনে অনেক প্রার্থীকে এখান থেকে বাদ দেওয়া হয়। উত্তীর্ণ প্রার্থীগণকে পরবর্তী পরীক্ষায় ডাকা হয়। এখানে একটু বলা ভালো যে প্রতিষ্ঠানের মধ্যম পর্যায়ের কর্মী নির্বাচনের জন্য এই ধরনের লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। 4 নম্বর স্টেপ হচ্ছে মনস্তাত্ত্বিক পরীক্ষা বা সাইকোলজিক্যাল টেস্ট। মনস্তাত্ত্বিক পরীক্ষা মোটামুটি আমরা 5টা ভাগে ভাগ করছি, মোটামুটি 5টা ভাগে। এটাই যে চরম তা না, কিন্তু আসলে মোটামুটি 5টা ভাগে। যেমন আমরা বলতেছি প্রথমেই বুদ্ধিমত্তা পরীক্ষা বা ইন্টেলিজেন্ট টেস্ট। প্রার্থীর পরিস্থিতি মোকাবেলায় ক্ষমতা, তার চিন্তা শক্তি, তার বুদ্ধির গভীরতা ইত্যাদি এই বুদ্ধিমত্তা বা মনস্তাত্ত্বিক পরীক্ষা বা ইন্টেলিজেন্ট টেস্ট পরীক্ষার মাধ্যমে নেওয়া হয়। সাধারণত নির্বাহী পদে যেখানে বুদ্ধিচর্চার খুব বেশি প্রয়োজন হয়, যেমন গবেষণা বিভাগ, বাজারজাতকরণ বিভাগ, পণ্য উন্নয়ন বিভাগ, পণ্যের বহুমুখীকরণ বিভাগ, এসব পদের বিপরীতে এইরূপ পরীক্ষা গ্রহণ করা যেতে পারে বা নেওয়া হয়। এটাকে আমরা বলতেছি ইন্টেলিজেন্ট টেস্ট। মনস্তাত্ত্বিক পরীক্ষার আরেকটা অংশ আগ্রহ পরীক্ষা বা অ্যাপটিটিউড টেস্ট। প্রার্থীর যে পদে চাকরি করতে ইচ্ছুক সেই পদের প্রতি তার কতটুকু আগ্রহ, এটা জানার জন্য আমাদেরকে এই পরীক্ষাটা নিতে হয়। আমরা জানি কোনো ব্যক্তির যদি কোনো কিছুর প্রতি আগ্রহ না থাকে, তাহলে সেই বিষয়ে তাকে নিযুক্ত করার ফলে, তাকে নিয়োগ দেওয়ার ফলে তার কাছ থেকে খুব বেশি আউটপুট বা ভালো ফলাফল পাওয়া যায় না। এখানে প্রার্থীর কাজের প্রতি কর্মীর আগ্রহ কেমন, এই জিনিসটাই এই আগ্রহ পরীক্ষা বা অ্যাপটিটিউড টেস্টে জানানো হয়। যেমন নির্বাহী কর্মকর্তা নির্ধারণে এই পরীক্ষা প্রাধান্য পায়। কর্মীর সত্যিকার আগ্রহ কাজের প্রতি আছে কি না তা আমরা এখান থেকেই বুঝতে পারি। আমরা 3 নম্বরে বা গ নম্বরে বলতেছি দক্ষতা পরীক্ষা।
এফিসিয়েন্সি টেস্ট, প্রার্থিত পদের জন্য প্রয়োজনীয় দক্ষতা প্রার্থীর আছে কিনা তা যাচাই করা হয়, এটাও নির্বাহীদের জন্যই প্রযোজ্য। বৃত্তিমূলক পরীক্ষা বা ভোকেশনাল টেস্ট, ব্যবহারিক বা কারিগরি প্রার্থীর যোগ্যতা যাচাই করার জন্য বৃত্তিমূলক পরীক্ষা বা টেকনিক্যাল ভোকেশনাল পরীক্ষা গ্রহণ করা হয়, অর্থাৎ কর্মীর হাতে কলমে পরীক্ষা গ্রহণ করা হয়। কর্মী কতটুকু পারবে কি পারবে না বৃত্তিমূলক পরীক্ষার মাধ্যমে এখানে জানতে পারা এখানে বোঝা যায়। বৃত্তিমূলক পরীক্ষা যারা নেবেন তারাও প্রতিষ্ঠানের অভিজ্ঞ, তারাও ভোকেশনাল শিক্ষায় শিক্ষিত, ওনারাই সাধারণত পরীক্ষাটা নিয়ে থাকেন। ব্যক্তিত্ব পরীক্ষা, ব্যক্তিত্ব পরীক্ষা এখানে আমি যদি বলি যে আসলে ব্যক্তিত্ব কী জিনিস, আসলে ব্যক্তিত্ব যত বেশি যত যত রাজভারী কথা শোনা যায়, আমরা যদি খুব সহজভাবে বলি তাহলে আমরা বলতে পারি একজন ব্যক্তিকে অন্য একজন ব্যক্তির কাছ থেকে যে যে সমস্ত বিষয়গুলো দ্বারা 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 পৃথক করা যায় তাকে আমরা বলতেছি ব্যক্তিত্ব। যেমন ব্যক্তির রুচি, পছন্দ, অপছন্দ, অভ্যাস, স্বভাব, যে কোনো বিষয়ে তার দৃষ্টিভঙ্গি একজনের কাছ থেকে আরেকজন পৃথক হতেই পারে, এটাকে আমরা বলতেছি ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্ব পরীক্ষা ব্যক্তির কেমন, তাকে যে পদ দেওয়া হবে, তাকে যে গুরুগম্ভীর দায়িত্ব দেওয়া হবে, তার প্রতি সে সে দায়িত্ব পালন করতে পারবে কি না যথাযথভাবে, এই সমস্ত কিছু এই ব্যক্তিত্ব পরীক্ষার মাধ্যমেই আমরা বুঝতে পারি। এখানে ঊর্ধ্বতন পদে কর্মী যাচাইয়ের ক্ষেত্রে ব্যক্তিত্ব পরীক্ষা করা হয় বা আমরা বলতে পারি অবধারিত। 5 নম্বরে আসো মৌখিক পরীক্ষা বা সাক্ষাৎকার গ্রহণ, এটা বলতেছি আমরা ইন্টারভিউ। কর্মীকে সরাসরি বিভিন্ন বিষয়ে জানার জন্য আচার আচরণ, যোগ্যতা, জ্ঞান সকল বিষয়ে বোঝার জন্য কর্মী কতটুকু আছে, কতটুকু নার্ভাস ফিল করে কিংবা কতটুকু সে পরিস্থিতি ট্যাকেল দিতে পারে ইত্যাদি সরজমিনে ফিজিক্যালি সামনাসামনি এই মৌখিক পরীক্ষা বা সাক্ষাৎ গ্রহণের মাধ্যমেই আমরা বুঝতে পারি বা প্রতিষ্ঠান পদ্ধতি চালু করে। মৌখিক পরীক্ষা যাওয়ার পর এখানে আমরা বলতেছি মৌখিক পরীক্ষা বা সাক্ষাৎকার, এখানে 1 মিনিট আমরা এখানে আসলাম হচ্ছিল ব্যক্তিত্ব পরীক্ষা। এখানে একটু বলার আছে, সেটা হচ্ছে মৌখিক পরীক্ষা হচ্ছে আমরা ব্যক্তির 4টা পরীক্ষা যে আমরা নিলাম সেটা হচ্ছে 5টা পরীক্ষা যে আমরা নিলাম সেটা হচ্ছিল আমাদের মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল টেস্ট বা অভিজ্ঞতা আমাদের আসলো 5টা। সেটা আসলো আমাদের হচ্ছিল 1 নম্বর ছিল বুদ্ধিমত্তা পরীক্ষা, 2 নম্বর আগ্রহ পরীক্ষা, 3 নম্বর দক্ষতা পরীক্ষা, 4 নম্বর বৃত্তিমূলক পরীক্ষা, 5 নম্বর ব্যক্তিত্ব পরীক্ষা। এবার 4 নম্বর ধাপে মৌখিক পরীক্ষা বা সাক্ষাৎকার গ্রহণ। 4 নম্বর ধাপটা কিসের? 4 নম্বর ধাপটা আমরা বলতেছি 4 নম্বর ধাপটা যেমন আমাদের 1 নম্বর ছিল, যেমন 4 নম্বর আমরা কর্মী নির্বাচনের ধাপগুলো যদি একটু বলি, পদক্ষেপগুলো ছিল হচ্ছে আমাদের 1 আবেদনপত্র গ্রহণ এবং বাছাই, 2 নম্বর ছিল নিযুক্ত পরীক্ষার জন্য আমন্ত্রণপত্র প্রেরণ, 3 নম্বর ছিল নিযুক্ত পরীক্ষা গ্রহণ, 4 নম্বর ছিল হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা। এবার 5 নম্বর হচ্ছে আমাদের মৌখিক পরীক্ষা বা সাক্ষাৎকার গ্রহণ। আমি আবার একটু রিপিট করি, কর্মীর যে সমস্ত পরীক্ষা এতক্ষণ নেওয়া হয়েছে কর্মীকে সম্মুখে সামনাসামনি যাচাই করা হয় নাই অধিকাংশ ক্ষেত্রে। এবার কর্মীকে প্রতিষ্ঠানের যারা নিয়োগে জড়িত থাকেন, হিউম্যান রিসোর্স যারা থাকেন এবং হিউম্যান রিসোর্স কালেকশনে যারা থাকেন, তারা কর্মীকে দেখার জন্য কর্মীর কতটুকু মেধাসম্পন্ন, তার আচার আচরণ, যোগ্যতা, জ্ঞান ইত্যাদি সব বিষয়ে জানার জন্য কর্মী মৌখিক পরীক্ষার জন্য বা সাক্ষাৎকার গ্রহণ করে থাকেন। এই ধাপে কর্মী যখন নির্বাচিত হয়ে যান তাদেরকে রাখা হয় পরবর্তী ধাপের জন্য। আর বলাই বাহুল্য, যারা নির্বাচিত হন না তাদেরকে সরি বলে দেওয়া হয়। একটা নির্দিষ্ট দিনে প্রতিষ্ঠানের বোর্ডে অথবা বিভিন্ন মাধ্যমে, ইলেকট্রনিক মাধ্যম কিংবা প্রিন্ট মাধ্যমে বা পেপার মাধ্যমে তাদেরকে জানানো হয়। অনেক ক্ষেত্রে শর্ট লিস্টেজ অর্থাৎ খুব অল্প সংখ্যক পরীক্ষার্থীর ক্ষেত্রে ওভার ফোনেও জানানো হতে পারে। মৌখিক পরীক্ষার পর যারা টিকে যায় তাদেরকে আমরা বলি তাকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়, আমরা বলতেছি প্রাইমারি সিলেকশন। একটু খেয়াল করো,
লিখিত মনস্তাত্ত্বিক মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে কিন্তু প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। প্রাথমিকভাবে নির্বাচন মানে কিন্তু এই না যে প্রার্থীকে একবারেই নিয়ে নেওয়া হলো। এবার প্রার্থীর ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধান করা হয়। আমরা বলতেছি পার্সোনাল হিস্টোরি ইনকোয়ারি। পার্সোনাল হিস্টোরি ইনকোয়ারি এটা আবার দরকার কিসের জন্য? তাকে তো প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। হ্যাঁ, ব্যক্তির নামে কোনো দুর্নাম আছে কিনা, ব্যক্তি আগে কোথায় কাজ করত, কিংবা সে ফ্রেশ কিনা, তার নামে কোনো রাষ্ট্রবিরোধী কার্যকলাপ আছে কিনা, এই সমস্ত জানার জন্যই ব্যক্তির ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধানের প্রয়োজন পড়ে। মূল আবেদনপত্রে প্রার্থীকে চেনে এমন 2 জন 3 জন 1 জন বিশিষ্ট ব্যক্তির, এলাকার বিশিষ্ট ব্যক্তির, সংশ্লিষ্ট এলাকার বিশিষ্ট ব্যক্তির পরিচয় জানতে চাওয়া হয়, তাদের রেফারেন্স জানতে চাওয়া হয়, যারা প্রার্থী সম্পর্কে যথেষ্ট ভালো মতো জানেন। এরূপ ব্যক্তির কাছ থেকে চাকরি প্রার্থীর সম্পর্কে তার অতীত, তার বর্তমান, তার ভবিষ্যৎ, তার এলাকায় তার তার সুনাম কেমন, তার দুর্নাম কেমন ইত্যাদি যাবতীয় কিছু এখানে অনুসন্ধান করা হয়। এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ প্রশাসনের সাহায্য নিয়েও এই কাজটা করা যেতে পারে। এইখানে ব্যক্তি যদি সফল হয় তাহলে ব্যক্তিকে পরবর্তী পর্যায়ে আবারও পরীক্ষা নেওয়া হয়। এবং তোমরা জেনে আশ্চর্য হবে যে প্রাইমারি সিলেকশনের পর অনেকে মনে করে যে আমি বোধহয় হয়ে গেছি, আসলে কিন্তু তা না। প্রাইমারি সিলেকশনের পর ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধান করতে যেয়ে দেখা গেছে প্রচুর ক্যান্ডিডেট বাদ পড়ে। কারণ এখানে দেখা গেছে তারা সামাজিকভাবে তার হয়তো যথেষ্ট দুর্নাম আছে, তারা হয়তো প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব নাই, সে মেনটেন করতে পারে না, ইত্যাদি কারণে তাদেরকে বিভিন্ন কারণে বাধ্য হয়। তারপরে তার নামে হয়তো কোনো মামলা আছে, ইত্যাদি। যখন ব্যক্তির ব্যক্তিগত ইতিহাস সম্পূর্ণ পরিষ্কার বা অর্থাৎ ক্লিন থাকে, তখন তাকে পরবর্তীতে কোম্পানির বা প্রতিষ্ঠানের ডাক্তার দ্বারা ডাক্তারি পরীক্ষা করানো হয়। আমরা বলতেছি মেডিকেল টেস্ট। এইটা আবার দরকার কি? ডাক্তারি পরীক্ষা দিয়ে আবার কী হবে? হ্যাঁ, ডাক্তারি পরীক্ষা খুবই দরকার আছে প্রার্থীর শারীরিক এবং মানসিকভাবে স্বাভাবিক কি না। প্রার্থী হয়তো শারীরিকভাবে স্বাভাবিক কিন্তু মানসিকভাবে স্বাভাবিক না, এই জন্য ডাক্তারি পরীক্ষাও কিন্তু এখানে নেওয়া হতে পারে। এই শারীরিক এবং মানসিকভাবে যদি ব্যক্তি সম্পূর্ণ উপযুক্ত হয়, তাহলে ব্যক্তির কাছ থেকে আমরা তার কাজের দক্ষতা, তার সৃজনশীলতা, তার কর্মক্ষমতা ইত্যাদি খুব সহজেই পেতে পারি। যদি ব্যক্তি শারীরিকভাবে সম্পূর্ণ যোগ্য হয়, সম্পূর্ণ ফিট হয়, কিন্তু মানসিকভাবে সে অসুস্থ, আমরা কিন্তু তার কাছ থেকে ভালো কাজ কোনো মতে আশা করতে পারি না। প্রতিষ্ঠান তার কাছ থেকে সর্বোচ্চটা পাবে না। আবার মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ, শারীরিকভাবে হয়তো সে সুস্থ না, সেক্ষেত্রে কী হতে পারে? সেক্ষেত্রে কিন্তু একই কথা, আমাদের কাজের কিন্তু স্বাভাবিক গতি বজায় রাখতে পারবে না। এই জন্য শারীরিক এবং মানসিক 2 ধরনের পরীক্ষাই এই ডাক্তারি পরীক্ষার অন্তর্ভুক্ত। এইখানে পার হয়ে যাওয়ার পর ব্যক্তিকে অর্থাৎ চাকরি প্রার্থীকে একবারে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। 9 নম্বর আমরা বলতেছি চূড়ান্ত বাছাই বা নির্বাচন অর্থাৎ ফাইনাল সিলেকশন। প্রতিষ্ঠানে মনে করো নির্বাহী পদে 20 জন কর্মী প্রয়োজন। সেক্ষেত্রে প্রতিষ্ঠান 20 জনের ক্ষেত্রে 20 জন নয়, 30 জন 35 জন একটা তালিকা প্রস্তুত করে, সকল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একটা তালিকা প্রস্তুত করে। প্রয়োজনের সংখ্যক কর্মী এখানে মেধা অনুযায়ী মূল্যায়ন করে নিয়োগ দেওয়া হয় বা চূড়ান্ত বাছাই সম্পন্ন করা হয়। এই যে তালিকা প্রস্তুত করলো, এই তালিকার ভিতরে প্রতিষ্ঠান, আমি বলছিলাম 20 জনকে যদি নিয়োগ দিতে চায়, 20 জনের নামে চিঠি ইস্যু করে দিল যে তোমরা এসে অমুক তারিখে নির্দেশের সময় অফিসে এসে এইখানে অমুকের কাছে আমাদের কী বলে HRM-এর যিনি দায়িত্বে আছেন, জেনারেল ম্যানেজার, ওনার কাছে রিপোর্ট করার জন্য বলতেছে। এখন আমরা 20 জনকে নিয়োগ দেব, 20 জনকে যখন চূড়ান্ত বাছাই করে নিয়েছি, করে নেওয়ার পর দেখা গেল কোনো কারণে 2 জন কিংবা 3 জন তারা এই প্রতিষ্ঠানে চূড়ান্ত নির্বাচন বা বাছাই যে করা হয়েছিল এখানে যোগ দিচ্ছে না। বিভিন্ন কারণ হতেই পারে, হয়তো ইতিমধ্যে তার আরও ভালো কোনো সুযোগ আসছে, হয়তো সেই পদের প্রতি আগ্রহ বোধ করতেছে না, হয়তো আরও বেটার অপরচুনিটি পেয়ে গেছে, সেক্ষেত্রে সে কিন্তু জয়েন করবে না। তাহলে আমরা চূড়ান্তভাবে বাছাই বা নির্বাচন করা হয়েছিল 20 জন,
20 জনকে দিছি বটে, কিন্তু সেখানে 15 জন কিংবা 17 জন কিংবা 18 জন তারা এসে জয়েন করলো বা সেখানে যোগদান করলো, তাহলে আর 2 জন কোথায় পাবে? এই জন্য প্রতিষ্ঠান চূড়ান্ত বাছাই বা নির্বাচন করার সময় যে পরিমাণ ম্যান পাওয়ার দরকার, যে পরিমাণ লোকবল দরকার, তার চাইতে অধিক পরিমাণের কর্মী নিয়ে বা চাকরি প্রার্থীদেরকে নিয়ে একটা প্যানেল করা হয় অথবা ওয়েটিং লিস্ট করা হয়। কোনো কারণে যদি কোনো কর্মী যোগদান করতে না পারে, তাহলে অপেক্ষমান তালিকা, ওয়েটিং লিস্ট বা প্যানেল থেকে পরবর্তী জনকে কাজে যোগদানের জন্য আহ্বান করা হয়। অতঃপর সে প্রতিষ্ঠানের একজন কর্মী হিসাবে গণ্য হয়। এখানে একটু কথা থেকে যায়, চূড়ান্ত বাছাই বা নির্বাচন করা হয় বটে, কিন্তু তাদের জন্য আবারও হয়তো প্রভিশন পিরিয়ড বা শিক্ষানবিশ সময়, কোথাও 6 মাস, কোথাও 3 মাস, কোথাও 1 মাস, কোথাও 1 বছর পরে তাদেরকে ওই প্রতিষ্ঠানে একদম স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। এই হচ্ছিল আমাদের কর্মী নির্বাচন পদ্ধতি। আশা করি তোমরা কিছুটা ধারণা পেয়েছো। এবার তোমরা তোমাদের যে পাঠ্য বই আছে, এই পাঠ্য বই খুলে যদি একটু দেখো, তাহলে আমার মনে হয় যে জিনিসগুলো আরও অনেক বেশি স্বচ্ছ হয়ে যাবে, তোমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হবে। এখানে একটু বলে নেই, আমাদের প্রযুক্তি স্বল্পতা, বুঝতেইছো, এখন পরিপূর্ণভাবে দেওয়া সম্ভব হচ্ছে না, প্রযুক্তি পরিপূর্ণভাবে ব্যবহার করা হচ্ছে না, যার জন্য এই অবস্থা। আশা করতেছি তোমরা জিনিসটা খুব সুন্দর মতো বোঝার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে। আবার বলতেছি, সবাই সরকার ঘোষিত সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলো। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।